যে চেয়ারে বেঁধে প্রথমে আনোয়ার আজমকে রাখা হয়েছে, পরবর্তীতে সেই চেয়ারটি কোথায় গেছে, যাতে তার কোনো টুকরা কোনোদিন পাওয়া না যায়। দর্শক, আপনাদেরকে আজকে আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের যে মামলা তদন্ত চলছে, হত্যাকাণ্ডের মামলা আপনারা জানেন কলকাতায় চলছে, সেই কলকাতায় মামলার তদন্তের অগ্রগতি কতটুকুন হয়েছে সেই বিষয়টি আসলে বলাই বাহুল্য। তারপরও একটু বিস্তারিত ব্যাখ্যা বা বিস্তারিত বিষয়গুলো জানতে চাই তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে, যারা ঢাকা পার্টে তদন্ত করছেন বা কলকাতা পার্টে তদন্ত করছেন। আপনাদের সঙ্গে আছে আমি মহিম মিজান, সংবাদ বিশ্লেষণ নিয়ে। আপনারা জানেন যে আনোয়ার আজিম আনার গত 13 মে কলকাতার সঞ্জীবা গার্ডেনে, নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে হত্যাকাণ্ডের শিকার হয় এবং সেখানে কলকাতাতেই আসলে একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং এই হত্যা মামলার সঙ্গে অভিযুক্ত, প্রাথমিকভাবে যারা অভিযুক্ত রয়েছেন কলকাতা পার্টে, সেটি হচ্ছে জিহাদ হাওলাদার এবং সিয়াম হোসেন। পরবর্তীতে তাকে, সিয়াম হোসেনকে নেপাল থেকে এনে গ্রেপ্তার দেখানো হয় বা তাকে গ্রেপ্তার করা হয় যে কোনো একটা উত্তর 24 পরগনা এলাকা থেকে। যাই হোক, এগুলো পুরনো তথ্য। নতুন তথ্য হচ্ছে যে বিষয়টি আমাদের কাছে একটু খটকা লাগছে, সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু কলকাতা সিআইডি যারা এই হত্যা মামলা তদন্ত করছেন, কলকাতা সিআইডি বলেন, কলকাতা পুলিশ বলেন, তদন্তের তেমন কোনো অগ্রগতি আমাদের চোখে পরিলক্ষিত হচ্ছে না। বিশেষ করে এই যে কলকাতার যে সিআইডি এখনও ফরেন্সিকের অনুমতি নাকি চাওয়া হয়নি, যেটি আমি জানতে পেরেছি যে সিআইডি সেখানে যে সঞ্জীবা গার্ডেনে যে আপনার মাংসের অংশ পাওয়া গেছে, পরবর্তীতে প্রমাণ হয়েছে, হয়তো অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে সেগুলো মানুষের মাংস হিসেবে বলে প্রমাণ করা গেছে, কিন্তু এখনও পর্যন্ত এটি যে ফরেন্সিক করবার জন্য, ডিএনএ পরীক্ষা করবার জন্য যে আদালতের কাছে অনুমতি, সেই আদালতের কাছে অনুমতি এখনও পর্যন্ত যতদূর জেনেছি কলকাতা তদন্ত সংস্থা আদালতের কাছে অনুমতির জন্য আবেদনই প্রার্থনা করেনি। আদালতের অনুমতি নিয়েই কিন্তু যেটি হচ্ছে যে ডরিন, আনারকোনা ডরিনকে কিন্তু কলকাতা যাওয়ার কথা। এর মধ্যে আমরা নানান সূত্র থেকে যেটি জানতে পারছি যে ডরিনকে হয়তো কলকাতায় ডিএনএ পরীক্ষার জন্য ডাকা হয়েছে। ডরিন কেন যাচ্ছে না, সে বরাবরই বলে আসছে যে সে আসলে চরমভাবে অসুস্থ, কিন্তু আবার তাকে নানান বক্তব্যেও দেখা যাচ্ছে সে ঢাকাতে, রাজধানীতে এবং ঝিনাইদহের বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন তার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে কঠিন শাস্তির জন্য, এবং জনমত তৈরি করছে যাতে তার বাবার হত্যাকারীদের কঠিন শাস্তি দেওয়া হয়। তো কলকাতা অংশে আসলে অনেক কিছু রয়ে গেছে, কলকাতার অংশে তদন্তের অনেক কিছু রয়ে গেছে। যেমন জিহাদ হাওলাদারকে, যেটি এর আগে তদন্ত কর্মকর্তা কলকাতার অংশে বা বাংলাদেশের অংশে যারা বলেছেন, যারা তদন্তকারী কর্মকর্তা ছিলেন, তারা বলেছেন যে জিহাদ হাওলাদার প্রথমে খুলনায় থেকে তিনি মুম্বাই পালিয়ে যান, সেখানে কসাইগিরি করতেন এবং পরবর্তীতে সে আখতারুজ্জামান শাহীন তাকে কলকাতায় নিয়ে আসে আনোয়ার আজিম আনারকে হত্যা করবার জন্য। আসলে সত্যিকার অর্থে এটি কতটুকুন সত্য? মুম্বাই যে কসাইখানায় জিহাদ হাওলাদার কাজ করত, সেটি বাংলাদেশের কোনো তদন্ত টিম যায়নি এবং কলকাতার কোনো তদন্ত টিম তো প্রশ্নই আসে না সেখানে যে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি যে আসলে জিহাদ হাওলাদার আসলে কসাই কিনা এবং সে মুম্বাইতে কোনো মাংসের দোকানে চাকরি করতো কিনা বা কসাইয়ের কাজ করতো কিনা। জিহাদ হাওলাদার সম্পর্কে যে তথ্যগুলো জানা যায় সেগুলো হচ্ছে যে 2023 সালের মার্চ মাসের দিকে সে খুলনায় একজনকে হত্যা করবার উদ্দেশ্যে নানানভাবে আঘাত করে, কিন্তু যাকে আঘাত করে সে মৃত্যুর মুখে পতিত হয়নি, চরমভাবে আহত হয় এবং জিহাদ হাওলাদারকে ওই ব্যক্তি ফিরতি প্রতিশোধ হিসেবে তাকে মারতে পারে এই ভয়ে সে খুলনা থেকে কলকাতায় অবস্থান নেন। তাকে মুম্বাই যাওয়ার বা মুম্বাইতে ছিল এরকম কোনো নথিপত্র জিহাদ হাওলাদার বলেছে বলে কোথাও উল্লেখ করা নাই, বা গোয়েন্দা কর্মকর্তারা যেটি বলছেন তাহলে প্রমাণ করতে হবে যে জিহাদ হাওলাদার মুম্বাই ছিল, মুম্বাই ওই দোকানে কাজ করতে এবং সে মাংস কাটা এক্সপার্ট, এই বিষয়গুলোকেও নিশ্চিত করতে হবে। এটি হলো এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সম্প্রতি কিন্তু আমাদের ডিবি পুলিশ সীতাকুণ্ডের একটি পাহাড়ের পাদদেশ থেকে পাতালকালী মন্দির থেকে দুজনকে গ্রেপ্তার করেছে, ফয়সাল সাজি এবং মুস্তাফিজ। এই দুজনকে গ্রেপ্তারের পর কিন্তু কলকাতার কোনো তদন্ত দল তাদেরকে জেরা জিজ্ঞাসাবাদের জন্য, কারণ কিলিং মিশনের সঙ্গে সরাসরি দুজন জড়িত ছিল, ফয়সাল এবং মুস্তাফিজ, কিন্তু কলকাতার তদন্ত দল এখনও পর্যন্ত কিন্তু প্রয়োজন মনে করেনি এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য। এটি কেন? কারণ এরা কিলিং মিশনের সঙ্গে জড়িত ছিল, এদেরকে নিশ্চয়ই জেরা জিজ্ঞাসাবাদ করলে কলকাতা যেহেতু হত্যাকাণ্ডটি ঘটেছে এবং হত্যা মামলা সেখানে, তো সেই তদন্ত দল তো ফয়সাল এবং মুস্তাফিজকে জিজ্ঞেস করবার কথা তদন্তের স্বার্থে, কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো আবেদনই করেনি। এই বাংলাদেশের পার্টি যে তদন্ত কর্মকর্তারা রয়েছেন তারা শুধুমাত্র তাদের উদ্ধৃতি দিয়ে বা 164-এ
ফয়সাল এবং মোস্তাফিজ কী বলেছে সেই বিষয়গুলো আমাদেরকে গণমাধ্যমকে টুকটাক জানাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা হয়তো শুনেছেন যে আনোয়ার এজেম আনারকে হত্যাকাণ্ডের পর তার মাংস টুকরো টুকরো করা হয়েছে এবং ডিবি পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে মাংস যাতে কেনা মাংস মনে হয় সে কারণে আসলে হলুদ মিশিয়েছে। তাহলে হলুদগুলো কিনেছে কোত্থেকে? একটা মানুষের শরীরে কী পরিমাণ মাংস থাকে সেই পরিমাণ মাংস আসলে হলুদ মেশাতে কি পরিমাণ হলুদের প্রয়োজন হয়, কমপক্ষে 4 থেকে 5 কেজি। তাহলে হলুদ নিশ্চয়ই কোনো দোকান থেকে কিনেছে। কলকাতার কোনো তদন্ত দল কিন্তু ওই দোকানদারের সঙ্গে কথা বলেনি। আমি এখনও পর্যন্ত নিশ্চিত হলুদ কোন দোকান থেকে কিনেছে তারা কিন্তু কোনো কথা এখনও পর্যন্ত বলেনি। আরেকটি তদন্তে যে বেরিয়ে এসেছে যে সিয়াম হোসেন যে হত্যাকাণ্ডের সময় কিলিং মিশনে ছিল, আমাদের ডিবি প্রধান যেটি জানিয়েছেন যে সিয়াম হোসেন সেখান থেকে হত্যাকাণ্ডের পর সে নেপালে পালিয়ে যায় এবং ডিবি প্রধান বারবার বলেছে যে সিয়াম হোসেন কিন্তু ছুরি কাঁচি এবং আনোয়ার এজেম আনারকে সঞ্জীবা গার্ডেনে নেওয়ার পর যে বেঁধে রাখা হবে সেটি চেয়ার 17,000 টাকা দিয়ে কিনেছেন। কোন দোকান থেকে কিনেছেন? দোকানদারের সঙ্গে কি কথা হয়েছে? না ঢাকার ডিবির দল সেখানে কথা বলেছে, না কলকাতা সিআইডি সেই দোকানের সঙ্গে কথা বলেছে। ক্রস চেকের জন্য তো অবশ্যই তদন্ত কর্মকর্তাদের সেই দোকানে যাওয়া প্রয়োজন যে দোকান থেকে সিয়াম হোসেন চেয়ার কিনেছে। ওই দোকান কোথায়, কার দোকান ছিল, সেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু জানবার প্রয়োজন রয়েছে তদন্ত কর্মকর্তাদের। আমরা এখনো পর্যন্ত এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হয়নি। তারপরে 12 তারিখ বা 13 তারিখে আনোয়ার এজেম আনার যে সঞ্জীবা গার্ডেনে প্রবেশ করেছে, কিভাবে প্রবেশ করেছে? মেইন গেট দিয়ে হেঁটে প্রবেশ করেছে না গাড়িতে প্রবেশ করেছে? আমরা যে সিসিটিভি ফুটেজ পাই সেখানে আমরা দেখেছি একটি লাল গাড়ি আসে, সাদা গাড়ি থেকে বেরিয়ে লাল সাদা এরকম, সেটা হলো গেটের বাইরে। গেটের ভেতরে যে প্রবেশ করেছে সেইটি কবে প্রবেশ করেছে, কখন প্রবেশ করলো, হেঁটে প্রবেশ করলো না গাড়িতে প্রবেশ করলো, গাড়ির ড্রাইভার তাহলে কে ছিল, সেখানকার যে দারোয়ানরা তাকে দেখেছে কিনা, সেখানে কয়বার প্রবেশ করেছে সিসিটিভি ফুটেজে সেগুলো আসবার কথা। সেলিস্তি রহমান, শিমুল ভূঁইয়া, সিয়াম হোসেন সঞ্জীবা গার্ডেন ওই ফ্ল্যাট থেকে কয়বার বাইরে বেরিয়েছে, কয়বার ঢুকেছে, তারা যে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে আমরা যে সিসিটিভি ফুটেজ পাই দেখা যাচ্ছে যে রিসিপশনের লাগেজ নিয়ে বেরোচ্ছে, কিন্তু তারা তো সেই অ্যাপার্টমেন্ট থেকে নিচে নেমেছে, লিফট ছিল, লিফটে সিসিটিভি ফুটেজ থাকবার কথা। লিফট থেকে বেরিয়ে যাওয়ার পর সেখানে যদি গাড়ি থাকে, যে গাড়ির যে গ্যারেজ, সেই গ্যারেজে সিসিটিভি ক্যামেরা থাকবার কথা। সেই গ্যারেজ থেকে যে মেইন রাস্তা দিয়ে যে চলে গেল সঞ্জীবা গার্ডেনের যে রোড হয়ে মেইন গেট দিয়ে বের হলো, সেখানে সিসিটিভি ফুটেজ থাকবার কথা। সেইগুলো কিন্তু আমাদের বা তদন্ত কর্মকর্তাদের কাছে রয়েছে কিনা এটি আমাদের কাছে স্পষ্ট নয়, বা সেখানকার সঞ্জীবা গার্ডেনের দারোয়ান, সিকিউরিটি গার্ড বা ম্যানেজার সঙ্গে কথা বলেছে কিনা তদন্ত কর্মকর্তারা, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট নয়। এই লাশটা গুম করার উদ্দেশ্যে যাতে তার কোনো টুকরা কোনোদিন পাওয়া না যায় সেই জন্য তারা সিয়াম এবং জিহাদকে ব্যবহার করেছে এবং কাট আউট পদ্ধতি তারা সেখানে ব্যবহার করেছে যাতে কারো তথ্য কারো কাছে না থাকে। কলকাতা সিআইডির তদন্তে একটি ঢিলে ঢালা ভাব লক্ষ্য করা গেছে, কারণ আমাদের এখানে হয়তো টুকটাক বাংলাদেশের পার্টে আপডেট হচ্ছে, কিন্তু কলকাতার পার্টে কিন্তু এই মামলার, এই হত্যা মামলা সম্পর্কে তেমন কোনো আপডেট নাই। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে যে আমরা জানি যেখানে হত্যাকাণ্ডের কেউ শিকার হয় বা যেখানে ঘটনা ঘটে সেটিকে পিও বলে, প্লেস অফ অকারেন্স, এবং পিওতে কোনো তদন্ত কর্মকর্তাও কিন্তু প্রবেশ করতে পারে না। পিওতে যেতে হয় ফরেন্সিক যারা করে, তারা খুঁটিয়ে খুঁটিয়ে তাদের গ্লাভস বা তাদের যে নিরাপত্তা যে পোশাক, বিভিন্ন প্রোটোকল পোশাক রয়েছে, সেই পোশাকের পরে কিন্তু পিওতে যেতে হয়, কারণ হাতে স্পট, আঙুলের ছাপ, পায়ের ছাপ, জুতার ছাপ এগুলো লাগবার বিষয় আছে। আপনারা কি দেখেছেন যেখানে বলা হচ্ছে যে যেই রুমে আনোয়ার এজেম আনারকে হত্যা করা হয়েছে সেই রুমে বাংলাদেশের তদন্ত দল এবং কলকাতার তদন্ত দলের কর্মকর্তারা নির্বিঘ্নে জুতা পরে হেঁটেছেন, এবং ওই প্লেস অফ অকারেন্সের যে নিরাপত্তা, প্লেস অফ অকারেন্সকে যে আনটাচ রাখা, সেটি কর্মকর্তারা নিজেরাই করেনি। পরে যে ফিঙ্গারপ্রিন্ট মেলাবে বা তদন্তের সাথে যে ফিঙ্গারপ্রিন্ট মেলানোর বিষয় আছে, এবং যেই বাথরুমে আনোয়ার এজেম আনারের কে খণ্ড করা হয় বলে বলা হচ্ছে, সেই বাথরুমের ভেতরেও কিন্তু নির্বিঘ্নে দেখবেন যে কমরটা কেউ একজন টাচ করছে তদন্ত কর্মকর্তারা, তারপর অন্য তদন্ত কর্মকর্তারা কিন্তু ভেতরে প্রবেশ করছে। অর্থাৎ একটা পিও যে সিকিউর করে রাখতে হয়, এই ঘটনার
ঘটার পর সেই জাতীয় সিকিউরিটি, সেই জাতীয় পিওটাকে একটু আনটাচ রাখা, এরকম কোনো বাংলাদেশের তদন্ত দল এবং কলকাতা তদন্ত দল কেউ কিন্তু এটাকে সিকিউর রাখেনি। আর একটি বিষয় হচ্ছে যে সেটি হচ্ছে যে চেয়ারে হত্যা করা হয়েছে বলে বলা হচ্ছে, যে চেয়ারে বেঁধে প্রথমে আনোয়ার আজমকে রাখা হয়েছে, পরবর্তীতে সেই চেয়ারটি কোথায় গেছে, সেটি কি পিওতে আছে, সঞ্জীবা গার্ডেনের বাড়িতে আছে, সেই বিষয়টি আসলে তদন্তে বেরিয়ে আসবে। তদন্তের এগুলো হলো ফুটনোট। এটা আমাদের কাছে আমরা যারা এই হত্যাকাণ্ডের পর ঘটনা সংবাদ প্রচারের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম বা এই ঘটনাটিকে খুব কাছ থেকে দেখার সুযোগ যাদের হয়েছে, তাদের কাছে কিন্তু এইগুলো আসলে প্রশ্ন যে জিয়াদ হাওলাদার যদি মুম্বাই না থেকে থাকে তাহলে সে মুম্বাইতে ছিল, মুম্বাই থেকে নিয়ে এসেছে, এই জাতীয় কথা বলার দরকার কি, পিওটাকে কেন এত অরক্ষিত রাখার প্রয়োজন ছিল, কেন যেখান থেকে যে দোকান থেকে সিয়াম চেয়ার কিনেছেন সেই দোকানদারকে জিজ্ঞেস করা হয়নি, বা সেখানে যদি সিসিটিভি ফুটেজ থাকে সেটি নেওয়া হয়নি, বা যারা হলুদ কিনেছেন কেন ওই হলুদ বিক্রেতার কাছে যাওয়া হয়নি, বা হলুদ বিক্রেতার কাছে যে কিনেছে তার সঙ্গে ক্রস ম্যাচ করা হয়নি যে আসলে এই লোকটা কিনেছে কি না, বা অন্য ক্লোরফর্ম এত সহজে পাওয়া যাওয়ার কথা নয়। আমাদের গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন যে সিয়াম হোসেনকে পিন্টু দাস, আখতারুজ্জামান শাহিনের কলকাতা পার্টির পিএস পিন্টু দাস সিয়াম হোসেনকে ক্লোরফর্ম দেয় এবং আনুষঙ্গিক বিষয়গুলো দেয়। কলকাতায় কি ক্লোরফর্ম পাওয়া এত সহজ? চাইলেই কলকাতায় ক্লোরফর্ম পাওয়া যায়? এটি আসলে ভাববার বিষয় যে আসলে ক্লোরফর্ম পাওয়া এত সহজ কিনা। এই হত্যাকাণ্ডটির আমি যেটা আগেও বলেছি যে হত্যাকাণ্ড ঘটনা ঘটবার পর তদন্তের সাথে এবং নিউজ তথ্য প্রচার করার সাথে এই ঘটনাটিকে অনেক কাছ থেকে দেখবার সুযোগ হওয়ার কারণে এই প্রশ্নগুলো অ্যারাইজ হয়েছে আমাদের মাথায়। আমার মনে হয় কলকাতার পার্টির তদন্ত কর্মকর্তারা এবং বাংলাদেশ পার্টি যারা তদন্ত কর্মকর্তারা আছেন তারা এই প্রশ্নগুলোর উত্তর হয়তো খুব দ্রুতই গণমাধ্যমের কাছে উপস্থাপন করতে পারবেন, না হলে বিষয়টা একদম ধোঁয়াশা থেকে যাবে।